এই যে আমাদের মাঝে বিশেষ অতিথি, আসলে অতিথি না, আমার ক্লাসমেট, আমরা একসাথে এসএসসি পর্যন্ত পড়েছি, হলদাগাছি প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুলে ক্লাস 8-এ তুমি পাইলটে চলে গেলে, আমি থেকে গেলাম পরের বছর, আমি 9-এ গিয়ে 9-এ আবার পাইলটে আমি ভর্তি হয়েছে। গেলাম। তো অনেক স্মৃতি। আর পাশেই যেহেতু বাড়ি, তোমার মায়ের সাথে আমার মায়ের একটা ব্যাপার আছে, তোমার বড় ভাই মাহবুব আঙ্কেলের সবথেকে প্রিয় বন্ধু, মেজোটাও তাই, এটা জি বিরল সম্পর্ক চারিদিকে। জি তা জি। আমার কাছে একটা উছিলা কাজ করলো যে তোমার সাথে বেশ কথা হতো, এখন কমে গেছে, ব্যস্ত আছো। ব্যস্ত তো একটা বেশি, হ্যাঁ। ভিডিওর নামে আমি একটু তোমার সাথে আড্ডা দিতে চাচ্ছি। আচ্ছা। তো এই যে একটা বড় পরিসরে তুমি এগিয়েছো, যেটা আমরা কখনোই ভাবিনি যে আমার ক্লাসমেট, আমার এত কাছের মানুষ এত বড় একটা ইলেকশন করতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে তুমি অংশগ্রহণ করছো। জি জি। তো এই ব্যাপারটার মধ্যে কোনো রহস্য আছে, এত বড় কিভাবে হলে? এটা তো দীর্ঘ সময়ের একটা বিষয় ছিল। আমি ছোটবেলায় থেকেই ইসলামের প্রতি অনুরাগী ছিলাম। তুমিও ছিলে তাই, একসাথে তো আমরা অনেক ইসলামের কাজ করেছি। পরবর্তীতে জামাত ইসলামের সাথে বা ছাত্র শিবিরে যোগ দেই। ছাত্র শিবিরের সাথে অনেক কাজ করেছি। পরবর্তীতে বৃহত্তর যে দল, একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, এর সাথে সম্পৃক্ত হয়ে আমি জনগণের সেবামূলক কাজে মনোনিবেশ করি, সামাজিক কাজ যেগুলা। এবং এই পর্যায়ে সমাজ সেবামূলক কাজের প্রেক্ষিতে আমাকে ইউনিয়ন পরিষদে প্রথমে নির্বাচনের জন্য জনগণ উদ্বুদ্ধ করেছিল। আমি সেটা ইউনিয়ন পরিষদে একবার নির্বাচন করেছি। সেখানে আমি অনেক ভোট পেয়েছিলাম, যদিও নির্বাচিত অন্যজন হয়েছে, তো অনেক ভোট এবং সমর্থন পেয়েছিলাম। পরবর্তীতে উপজেলা নির্বাচন আসে। সেই উপজেলা পরিষদ নির্বাচনে সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে আমাকে আবার মনোনয়ন দেওয়া হয় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য। সেই পদে নির্বাচনের ক্ষেত্রে আমি চারঘাট উপজেলার সকল এলাকায় সাধারণ মানুষের সাথে যেই সম্পর্ক স্থাপন, তাদের সাথে সুসম্পর্ক, তাদের সুখ দুঃখের অংশীদার, মানুষের কষ্টে তাদের পাশে দাঁড়ানো, এগুলো ব্যাপারে আমি অনেক কাজ করেছি। যে কারণে সেই সময় অনেক ভোটের ব্যবধানে, আমার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে অনেক বেশি ভোটের ব্যবধানে আমি পাশ করেছিলাম, 30-35 হাজার ভোট ডিফারেন্স আর কি। এরপরে আমরা গোটা উপজেলা ব্যাপী সমাজসেবামূলক এবং মানুষের কল্যাণের কাজ, এবং ইসলাম ধর্মে কিন্তু মানুষের কল্যাণের জন্য বলা আছে, সব মানুষের। সেজন্য এদিকে আমরা আরো বেশি মনোযোগ দিয়েছি সমাজসেবা কাজে। যে কারণে পরবর্তীতে বিভিন্ন ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই এবং রাজনৈতিক কারণেই আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যেগুলির কোনো ভিত্তি ছিল না, মিথ্যা বানোয়াট মামলা, রাজনৈতিক হয়রানিমূলক। সে কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে 3 বার। 3 বারে প্রায় 1 বছর আমি কারাগারে থেকেছি। সেই দৃষ্টিতে মানুষের সিম্পেথিটা আরো বেশি হয়েছে আমার প্রতি। যে কারণে বর্তমান যে সংসদ নির্বাচন সমাগত হচ্ছে, সেখানে আমাকে জনগণের চাহিদা এবং সংগঠন থেকেও আমাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই পদের জন্য আকাঙ্ক্ষী বা লোভী ছিলাম না, বরং যে কোনো পদে না গিয়ে আমি মানুষের জন্য যদি সেবা করতে পারতাম, এটাই ভালো ছিল। এরপরেও বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির একটি সুসংগঠিত সংগঠন। এটা তো দেশে বিদেশে খ্যাতি অর্জন করছে। আমার ইচ্ছা না থাকলেও সংগঠনের সিদ্ধান্তকে আমাকে মানতে হয়, এটা একটা সংগঠনের শৃঙ্খলা রক্ষার বিষয় জড়িত। যে কারণে এই সংগঠনে কেউ কখনো কোনো পদে যেতে চাইলে তাকে সেটা দেওয়া হয় না, বরঞ্চ সেই পদের জন্য সে সবচেয়ে অযোগ্য বিবেচনা করা হয়। এমনিতেই সংগঠন থেকে যদি কাউকে আবার কোনো দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করে, তখন সেটা ছেড়ে চলে যাওয়ারও সুযোগ থাকে না, সেটাকে মেনে নিয়েই চলতে হয়। যার কারণে আমাকে এই রাজশাহী 6 বাঘাচারঘাট আসনে সংগঠন থেকে এমপি পদপ্রার্থী মনোনয়ন দেওয়া হলেও আমি সেটাকে সামনে রেখেই ব্যাপকভাবে এখন চারঘাট বাঘা 2 উপজেলা ব্যাপী সাধারণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন, সাধারণ মানুষের দুঃখ কি, চাহিদা কি, তারা কি চায়, এগুলি আমি এলাকায় গিয়ে গিয়ে মানুষের সাথে মত বিনিময় করে
তাদের অপিনিয়ন জানছি। সেই দিকটায় বিবেচনা করে আমি মনে করি যে এই পদে নির্বাচিত হলে এই এলাকার বা এই আসনের সাধারণ মানুষের কল্যাণ করা যাবে। সাধারণ যারা প্রকৃত হকদার তাদের হকটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া যাবে। এখানে কোনো জুলুম, নির্যাতন, দুর্নীতি যদি বন্ধ করতে চাই তাহলে এই সমস্ত পদে যাওয়া প্রয়োজন। তাছাড়া সাধারণ মানুষের পক্ষে এ ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম, নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। যে কারণে আগামী দিনে আমি মনে করি এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবে এবং তাদের যে স্বপ্ন একটি শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলা, তাদের সেই স্বপ্ন পূরণে আমি সহায়তা এবং সহায়ক শক্তি হিসাবে কাজ করব, এই আমার প্রত্যাশা। আচ্ছা, জনগণের একটা সন্দেহ থাকে যে মুখের কথাটা তারা বিশ্বাস করতে চায় না। এক্ষেত্রে আমার একটা রেফারেন্স আছে। এই জি যে পেছনেই যে ইউনিয়ন পরিষদ, জি সেই জি প্রাইমারি স্কুলের শেষে অথবা ক্লাস 6-এ আমার যতদূর মনে পড়ে, তখন তোমার একটা বিষয় আমি লক্ষ্য করি, তখনই বুঝি যে তোমার মধ্যে মানবিক যে দয়া, সহানুভূতি, এই জিনিসটা আমার ফুটে উঠেছে। তো এখানে 3 জন ধরা পড়ে আমাদের গ্রামের, তোমাদের চামটার আরেকজন। 3 জন মাছ চুরি করে তাদেরকে প্রচুর মারা হচ্ছিল। জি তো তখন আমি এত ছোট যে মারা দেখছি, মানুষের দিকে তাকিয়ে আছি, এগুলোই আমার একটা মাথার মধ্যে কাজ করছে। কিন্তু তুমি একটা অসামান্য কথা বললে, সেটা হলো তুমি বললে যে কতজন কত চুরি করে, কত কি করে, এভাবে মারছে। তার মানে তোমার মধ্যে যে একটা দয়া, সহানুভূতি, সহনশীল যে মনোভাব, সেটা সেই প্রাইমারি বা হাই স্কুলের প্রথমে আমি পেয়েছি। তখন থেকে আমার ভেতরে আমি একটা উপলব্ধি করেছি যে তুমি সত্যিকার অর্থে মানুষের কল্যাণ, সেবা, মানুষের ভালো, দেশের মঙ্গল এটা চাও। আমার একটা বড় ধরনের কোড আছে, যেটা দিয়ে মানুষকে আমি অ্যানালাইজ করি। তারপরে জি তোমার সাথে আমি যত চলেছি সেরকমটাই দেখেছি। কিন্তু ওই কথাটা না বললে আমিও হয়তো অতটা বুঝতে পারতাম না যে তোমার মধ্যে সহানুভূতি, মায়া কেমন আছে। জি। তাহলে আমরা আরেকটু যাই যে এত কষ্ট, কি মনে হয় যে রাজনীতির বাইরে অন্য কোনো বড় কিছু করতে গেলে এত কষ্ট হয়? বড় কিছু করতে গেলে কষ্ট হবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। আর যে রেফারেন্সটা তুমি বলছো সেটা ঠিকই, ছোটবেলা থেকেই আমি মানবিক একটা ব্যাপার আমার কাজ করে। যে কোনো দুঃখী মানুষের জন্য আমার কষ্ট লাগে, কারো উপর জুলুম হলে কষ্ট লাগে। এবং আমাকে যারা রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে কম পছন্দ করে, তারাও মনে করে যে আমি একটা মানবিক মানুষ, এবং তারাও বিশ্বাস করে যে আমার দ্বারা কারো ক্ষতি হইবে না, হয়তো বা উপকার করতে না পারলেও ক্ষতি করবে না, এই বিশ্বাস তারাও পোষণ করে। এবং আমার যারা প্রতিপক্ষ আছে তারাও মনে করে যে আমি একজন মানবিক মানুষ বা মানুষের ক্ষতি চাই না, মানুষের কল্যাণ চাই, এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষের কল্যাণের জন্য চিন্তা করি। এটা অন্য মানুষেরও স্বীকৃতি আছে তোমার মতো। তাহলে জামাতের কি একটা উদ্দেশ্য, আমি বলবো যে একটা মানুষকে ভোটে দাঁড়ায় দেওয়া মানে জিতে যাওয়া, জনপ্রিয়তার কারণে, নাকি সেই ব্যক্তিটার মানবিক দিক আছে? তাহলে তোমাকে দাঁড়ানোর পিছনে সব থেকে বড় কারণ যে তুমি মানবিকভাবে দেশের দশের মঙ্গল করতে চাচ্ছ, এটা বড় কারণ, নাকি তুমি এই দলের সাথে অনেক বেশি সম্পৃক্ত, অনেক কাজ করেছো, কোনটা বেশি প্রভাব ফেলেছে? আসলে এই সমস্ত বিষয়ে দুইটা দিকই কাজ করে। একটা যে সংগঠনের শৃঙ্খলা কেমন মেনে চলে, আর একটা দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে সেটা অর্জন হয়। হঠাৎ করে কেউ এটা অর্জন করা যায় না, দীর্ঘ একটা পরিক্রমা কার্যক্রমের মধ্য দিয়ে। আবার সংগঠনের জন্য খুব নিবেদিত কিন্তু জনসাধারণের প্রতি তার সিম্পেথি নাই, এরকম হলেও হয় না। জনগণের মধ্যে তার প্রতি জনগণের মধ্যে আস্থা, জনগণের কাছে ভালোবাসা, জনগণের কাছে প্রিয় ব্যক্তিত্ব, এটাও বিবেচ্য। আবার সংগঠনের শৃঙ্খলা রক্ষা, সংগঠনের আনুগত্যশীল, উভয় দিকটাই সমুন্নত রেখেই প্রার্থী মনোনয়ন করা হয়। আর একটা বিষয় কিন্তু প্রযোজ্য, শিক্ষা, জ্ঞান, এটা না থাকলেও হয় না। তুমি যে স্বনামধন্য সর্দার সরকারি পাইলট স্কুল থেকে আমার সাথে 89 সায়েন্সে পাশ করো, তারপরে বিশ্ববিদ্যালয়ের যে স্কুল কলেজ আছে সেখানে তুমি ইন্টারমিডিয়েট পাশ করো, জি তারপরে অনার্স করো, মাস্টার্স করো, আবার আর তুমি কিন্তু একজন প্রিন্সিপাল। জি। তাহলে এই যে পড়াশোনার ব্যাপারটা, জামাত ক্যান্ডিডেট হিসাবে তোমাকে কিভাবে দেখেছে? তুমি অনেক উচ্চশিক্ষিত, মননশীল, একটা কি সৃজনশীল একটা ব্যক্তিত্ব, এই ব্যাপারটা তারা কত দূর দেখেছে? এই ব্যাপারটাও তো গুরুত্বপূর্ণ যে তার শিক্ষা জীবনের অভিজ্ঞতা কেমন, এরপরে
শিক্ষা ক্ষেত্রে তার অনুরাগটা কেমন, শিক্ষার প্রতি অনুরাগী আছে, বা শিক্ষা শুধু অর্জন করেছে কিন্তু সেটা আসলে পুঁথিগতই হয়ে আছে, নাকি তার প্র্যাকটিক্যাল লাইফে সেই শিক্ষার প্রতিফলন ঘটায় কিনা এটাও দেখা হয়, এবং বাস্তব জীবনে ইসলামের অনুসারী কিনা, এগুলি সামগ্রিক বিবেচনায় একটা প্রার্থী বাছাইয়ের জন্য অনেক বিবেচ্য বিষয় থাকে। ইসলামে আমি দেখেছি যে জ্ঞানী ব্যক্তি যদি এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরে আবার উঠে পড়ে, আর আরেকজন যদি কম জ্ঞানী হয়, সে সারা রাত ইবাদত করলে ওর থেকে কিন্তু সে জ্ঞানী ব্যক্তি বেশি সওয়াব পাবো। তো ওরকম একটা ব্যাপার, শিক্ষাটা জামাতের মধ্যে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় কিনা? যে গুরুত্ব দেওয়া তো হয়, এবং সারা বাংলাদেশে একটা স্টাডি হয়েছে যে জামাতের প্রার্থীরা সকলেই উচ্চ শিক্ষিত। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইনজীবী, শিক্ষক, প্রফেসর, প্রিন্সিপাল এরকম উচ্চ শিক্ষিতরাই বেশি এখানে নমিনেশন পেয়েছে সারা দেশেই। আসলে এমপির বিষয়টা তো আইন পরিষদের কাজ, সেখানে আইন প্রণয়ন করার কাজ। এখানে তো একটা হৈহাঙ্গামামূলক বিষয় নয়, এখানে একটা আইনের তৈরি করার বা আইনকে সংশোধন করার মতো যে একটা মানসিক শক্তি, জ্ঞান, অভিজ্ঞতা এগুলি সম্পন্ন ছাড়া এমনিতেই হৈহাঙ্গামা করে অনেক নেতা থাকে, তাদের জন্য তো এটা আসলে প্রযোজ্য নয়। আবার দেখা যাচ্ছে যে এই যে মেয়েদের কথা যদি পর্দা বা ধর্মীয় নামাজ কালাম এগুলোর ব্যাপারে যদি আসে, অনেকে আবার পছন্দ করে, অনেকবার ভয়ও পায় যে এরা কি আমাদেরকে বেশি চাপিয়ে দিবে কিনা। এ ধরনের কোনো দৃষ্টিভঙ্গি জামাত কি পোষণ করছে? এই বিষয়টা তো জামাত বারবার পরিষ্কার করে আসছে যে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার, আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অপপ্রচারটা করে যে তারা নির্বাচিত হলে মহিলাদের ঘর থেকে বেরোতে দিবে না, চাকরি করতে দিবে না, চার দেয়ালে বন্দি করে রাখবে। এগুলি নিছক অপপ্রচার, এর কোনো সত্যতা নেই। বরং বাংলাদেশ জামাত ইসলামী এমন পরিবেশ দেশে গড়তে চায় যাতে মহিলারা তাদের কর্মক্ষেত্রে মর্যাদা, সম্মান এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন। এবং মহিলা, অর্ধেক জনশক্তি মহিলা, আল্লাহর সৃষ্টির রহস্যের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য যে পৃথিবীর সকল এলাকাতে নারী পুরুষে প্রায় সমতা, সমান সমান। এমন হয়নি যে এক জায়গায় শুধু পুরুষ হয়ে গেছে, মহিলা নাই, এরকম হয়নি। তোমার সেক্ষেত্রে প্রচারণার একটা জিনিস আমার কাছে খুব আকর্ষণ লেগেছে। তুমি যে একটা খোলা গাড়িতে মাথা উঁচু করে যে মিছিলটা করো, এটা অসম্ভব বড়, এবং এটা তোমাকে এত বেশি তারা পছন্দ করে, এরকম কি সব জায়গায় করে নাকি তোমাকে খুবই স্পেশাল ভাবে করেছে? একটা বিশাল বহর দেখেছি, অনেক মোটরসাইকেল, তুমি গাড়িতে স্কাই যে উইন্ডো থাকে সেটাতে মাথা বের করে, ওইটা একটা বড় ধরনের একটা প্রচার ছিল। প্রচার ছিল এটা তো। কি তোমার সবগুলো কনস্টিটিউয়েন্সিতেই হচ্ছে, না তোমাকে একটু স্পেশাল ভাবে করা হয়েছে? এটা সব গোলাতে করার একটা পরিকল্পনা বা ছিল, এবং অধিকাংশ গোলাতেই সেটা হয়েছে। কিন্তু দেখা গেছে যে এইটা করতে গিয়ে অনেক মোটরসাইকেল যখন একসাথে চলে, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো আসনে দুর্ঘটনা হয়েছে, আহত হয়েছে, নিহতের ঘটনাও ঘটছে, খুবই দুঃখজনক। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো সেখানে এই অপ্রেক্ষিতে পরবর্তীতে আমিরে জামাত সেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন যে এটা যেন আর না করা হয়। তবে অধিকাংশগুলা নিষিদ্ধ করার আগেই হয়ে গেছে, প্রায় আমাদের আছে অঞ্চলে সব আসনেই হয়েছে। তোমাদের আমিরকে আবার নির্বাচিত করা হলো, বারবার উনিই হচ্ছেন, ওনার মধ্যে কি স্পেশাল ব্যাপার আছে, কি অসামান্য তার গুণ আছে যে তিনি এবারও নির্বাচিত হলেন? মানে এটা আসলে সংগঠনের একটি, তো গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনটা হয় প্রতি 3 বছর পরেই নতুনভাবে আমির নির্বাচিত হবে। এই ধারা অনুযায়ী সারা বাংলাদেশে জামাতের যারা সদস্য আছেন, এটাকে রুকনও বলা হয়, পুরুষ এবং মহিলা, এদের সরাসরি গোপন ভোটে নির্বাচিত হন। এখানে কেউ প্রার্থী হয় না, যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনিই হবে। তো মানে একটা চমৎকার নিরপেক্ষতা তোমাদের পার্টির একটা বড় একটা শৃঙ্খল। জি জি, এখানে কোনো কোনো ক্যানভাসও নাই, কেউ কারোর জন্য পক্ষেও বলবে না, বিপক্ষেও বলবে না, নিজের পক্ষেও না, অন্য কারো পক্ষেও বলবে না।
আচ্ছা, তোমার কি এরকম কোনো মাথায় ভালো একটা প্ল্যান আছে নিশ্চয়ই, যে ইলেকশনে তুমি যদি যেতো তাহলে কি ধরনের জনগণ উন্নয়ন পাবে, কোন দিকে তোমার আগ্রহটা বেশি, কি ধরনের কাজকর্ম? এদিকে এক্ষেত্রে আমার মূল ফোকাসটা থাকবে দুস্থ অসহায় মানুষ যারা, এখানে আমি লক্ষ্য করেছি যেটা তুমি মানবিক বিষয়টা বলেছিলে, যে অনেক দুস্থ অসহায় যারা কার্ড পাওয়ার উপযুক্ত, বিভিন্ন ভাতার কার্ড, কিন্তু বিভিন্ন কারসাজি করে তাদেরকে দেওয়া হয় না, বঞ্চিত করা হয়। এই জায়গাটায় আমি এবং মনে করি যে এখানে কিছু জটিলতা প্রক্রিয়া রয়েছে যেগুলি সাধারণ বয়স্ক অশিক্ষিত এদের পক্ষে সম্ভব নয়। এই ভাতাটা যেন সহজে পেয়ে যায় মানুষ, সেই একটা কাজ, এবং সকলেই যাতে ভাতা পায়, সকলে মানে যাদের ভাতা পাওয়ার উপযুক্ত। এই কথাটা আমি প্রায়ই আলোচনার মধ্যে আনি যে বিশেষ কারণে কিন্তু চাকরির যে বেতন সেটা বাড়ছে, তাই না? সেটা ভালো, জি কিন্তু পাশাপাশি তো একটা বড় জনসংখ্যা আছে যারা কিন্তু কোনো চাকরির সাথে জড়িত না। তাহলে জি তাদের দিকে ভাতা, যেমন এটা ভাতা ওইটা ভাতা, এই ভাতা আমি মনে করি যারা চাকরি করে না তাদের জন্য ভাতা হওয়া দরকার, আর যারা চাকরি করে তাদের তো একটা বেতন আছে। আছেই। তাহলে এই ভাতা ওই ভাতা সেই ভাতা সেগুলো যারা চাকরি করে না তাদেরকে বেশি দেওয়া। ফোকাস দেওয়া দরকার। জি, আর সেটা যে যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এরপরে আছে যে শিশু বা প্রতিবন্ধী ভাতা, অনেক প্রতিবন্ধী আছে যারা এখনো ভাতা পায়নি, বয়স্ক আছে ভাতা পায়নি, ভাতা তার পাওয়ার দরকার, অসহায়, কিন্তু বিভিন্ন কারণে পায়নি, যাতে সবাই পায়। এখানে শুনি যে কিছুটা পার্সেন্ট আছে যে আবেদন করবে, সিরিয়ালে এতটা নেওয়ার পরে আর ক্যাপাসিটি নাই, আবেদনকারী থাকলেও তাদেরকে দেওয়া যায় না। এই জায়গাটাই আমি মনে করি যারা আবেদনের উপযুক্ত তারা সবাই যেন ভাতা পায়, এই ব্যবস্থাটা হলে সবাই সুবিধা পাবে। তা না হলে কিছু সংখ্যক ভাতা পেলো, অধিকাংশই পেলো না, এদের মনের যে কষ্ট, এটাও আমাকে অনেক নাড়া দেয়। সে কারণে আমি মনে করি যাতে সবাই ভাতাটা পেতে পারে। আর ক্ষমার ব্যাপারটা কিরকম, যেমন বিগত সরকার তোমাদের নির্যাতন করেছে বা হয়েছে বা যেটাই হোক, আমি যেহেতু পার্টির মধ্যে না, আমি নিরপেক্ষ, জি। যে সেই জিনিসগুলো পরবর্তীতে কি আসবে, ক্ষমার দিকে বেশি যাবে নাকি তাদের শাস্তি বেশি হবে, না কি ধরনের কোনো পরিকল্পনা আপাতত আছে কিনা, এরকম এটা ভাবনা? কেন্দ্রীয় সংগঠনের বিষয় রয়েছে, সব বিষয়ই তো এখনই বলার মতো অবস্থা নাই। তবে আমরা মানবিক দিককেই সমুন্নত রাখতে চাই, বিচারটা হলেও যাতে মানবিকতা নষ্ট না হয়। যেমন বুড়ির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা একদিন পেলেন না, তখন হ্যাঁ, ওনার বাড়িতে গেলেন যে বোধহয় নিশ্চয় অসুস্থ। অসুস্থ। সত্যি কিন্তু বুড়িকে তিনি অসুস্থ অবস্থায় পেলেন, এই অসুস্থ থাকার কারণে সে কাটা দিতে পারে। তার মানে দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ক্ষমা ব্যাপারটা বেশি গুরুত্ব দিচ্ছে। তবে জি, হ্যাঁ, এই ক্ষমার মানে এই না যে স্বৈরাচার বা স্বেচ্ছাচার বেড়ে যাক, মানুষ অন্যায় আরো করতে চাক, সেটা আবার না। দৃষ্টান্ত শাস্তি বা সেটাও আবার দরকার আছে, সেই দিকগুলো বিবেচনার বিষয় উভয় আছে। দিক বিবেচনায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে, মানবতার বা মানবিক দিকটাও রক্ষা পাবে, আবার অপরাধী ছাড়া পেয়ে গেল সে আরো বেশি অপরাধী হয়ে উঠলো, এরকমও যেন না হয়। বিচার বা শাস্তির উদ্দেশ্য হবে, একটা কথা আছে না, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। হুম তা হুম। এখন যদি আমি বিচার করে আমি খুব আনন্দ পেয়ে যাই, আসলে সেটা তো খুব ভালো বিচার হলো না। আচ্ছা, নারীদের তো সংরক্ষিত আসন আছে, আবার তোমাদের মধ্যেও কি কোনো নারী ক্যান্ডিডেট, এই ব্যাপারটা কিরকম? নারী নেতৃত্ব কি একেবারেই জামাত পছন্দ করে না, বা কিরকম দৃষ্টি সে তাদের? না, নারী নেতৃত্ব একেবারে পছন্দ না সেরকম না, বরং বিভিন্ন স্তরে আমাদের মহিলা বিভাগের দায়িত্বশীল রয়েছে, তারা তাদের মতো কাজ করে, এবং আমরা মনে করি যে তাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে আমাদেরকে আগাতে হবে। জাতি রাষ্ট্রের কল্যাণ উন্নয়নের জন্য মোট জনসংখ্যার অর্ধেককে মাইনাস করে তো সম্ভব নয়। এবং ইসলামে তো মহিলাদের অনেক মর্যাদা, তাদেরকে যুদ্ধক্ষেত্রেও নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। এটা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে। আমি একটা কথা প্রায়ই বলি যে প্রথম যে আমাদের গ্রামে একটা মিটিং হয়, শিবিরের মিটিং, সেটা আমাদের মসজিদে হয়। হ্যাঁ, রেজা মামা মনিরের আমাকে ডেকে নিয়ে যায়। তখন ব্যাপারটা এরকম ছিল যে এটা একেবারে ইসলাম ধর্মের একটা অংশ, এটা মসজিদে আলোচনা হতেই পারে। কিন্তু পরবর্তীতে কিছু দুষ্ট মানুষ
এই রাজনীতির মধ্যে হয়তো ঢুকে থাকতে পারে, যাদের কারণে একটা সময় দেখা গেল যে সন্দেহ কাজ করলো যে ইসলামের লেবাস পরেও হয়তো জামাত বা শিবিরে মানুষ থাকতে পারে। তো এই যে সিসিটিভি ক্যামেরা, এটা কিভাবে ধরা হয় যে আসলেই সে জামাতের কিনা বা আসলেই সে ইসলামের মতাদর্শের কিনা? কেউ তো চালাকি করেও এর মধ্যে আসতে পারে। যে এটা তো বললাম যে দীর্ঘ একটা কর্মপ্রণালীর মধ্য দিয়ে আগাতে হয়। সেখানে ওই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ এসে সংগঠনে ঢুকতে পারে, কিন্তু কিছুদিন এদের সাথে মেশার পরে এবং এদের যে তাকুয়া মানে আল্লাহর ভীতির যে একটা চেতনা চর্চা করা হয়, এই জায়গায় এসে তারাও তখন আর ওই অসৎ উদ্দেশ্য নিয়ে থাকতে পারে না, বেশি দূর আগাতেও পারে না, হয় ছিটকে যায় অথবা সে পরিপূর্ণ এটাকে সংশোধন হয়ে যায়, যে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আর টিকতে পারে না। কামাল দিঘির সাগরতে আমরা অনেক বসতাম একটা সময়, এই স্মৃতি আমার খুব কাজ করে। অনেকদিন বসা হয় না, মাঝে মাঝে মনে হয় যে নাজমুলের সাথে কামাল দিঘির সাগরতে আবার বসবো। সেই সুযোগটা তোমার ব্যস্ততার কারণে হচ্ছে না, তো অনেকদিন পরে একটা সুযোগ আমি নিলাম। আর যে লীলাভূমি দহ, আমাদের যে দৌলতপুর ষোলোয়ার দহ, এই জায়গাটা একটা অসম্ভব মনোরম পরিবেশ। আমার একটু মনে হয়েছিল যে সেই ব্রিজে আমি প্রায় দিনে ভিডিও করি, মনে হলো। তা আবার ভাবলাম যে সেখানে ট্রেনের ডিস্টার্ব হতে পারে, পথচারীরা এসে ডিস্টার্ব করতে পারে। জি। তা আমার এটা একান্তই বলা যায় আমার একটা আড্ডার একটা সুযোগ। এবং না, ভালো লাগছে তোমাকে তোমাকে। তোমাকে এত উপরে দেখে আমরা খুবই গর্বিত। পাইলট স্কুলে আমি যেটা লক্ষ্য করেছি যে সবাই তোমার দিকে তাক, সবাই খেয়াল করছে যে আমাদের বন্ধুদের মধ্যে একজন সংসদ নির্বাচন করছে, এবং অনেকেই আশাবাদী একটা ভালো সম্ভাবনা আছে। তোমার আহ, এরকম স্মৃতি কেমন কাজ করে? স্মৃতিতে তো কামাল দিঘির যে সাঁকোটার কথা বলছো, এটা তো অনেক স্মৃতিময়। এবং ওটা হয় কি, তোমাদের দৌলতপুর গ্রাম আর আমার চামটা গ্রামের মাঝামাঝি, ওটা আসলে দুই গ্রামেরও একটা সেতু বন্ধনের মতো। আমি ওই দিক দিয়ে আসতাম, তুমি এদিক দিয়ে যাইতে, দীর্ঘ সময় ওখানে আমরা আচ্ছা, গল্প তোমার করেছি। পরিবারের কিছু প্রভাব আছে, আমি একটু যদি বোঝার চেষ্টা করি। সেটা ওই হলো আমার স্মৃতির মায়ের বিষয়টা। সাথে হ্যাঁ, তোমার মায়ের একটা ভালো সম্পর্ক। তোমার বাবাকে আমরা সেরকম মজার একটা ভালো মানুষ হিসেবে দেখি। যেমন একটা টিভির কথা অনেক সময় তোমার সাথে আলাপ হয় যে হ্যাঁ, একটা হ্যাঁ, সময় পর্যন্ত তোমার বাবা টিভি কেনেননি কেন, কারণ সংস্কৃতি নষ্ট করবে, ধর্ম নষ্ট হবে, অনেক ধরনের খারাপ অবস্থা হতে পারে বলে টেলিভিশন সে দীর্ঘদিন কেনেনি। পরবর্তী সময়ে হলিদাস স্টেশনে, সর্দি স্টেশনে যখন একটা ক্লাবের টিভি আসে, তখন অনেকেই হয়তো একটু আগ্রহ করে একটু দেখে আসি। দেখে তখন আসি। তোমার বাবা অনেক শেষে টেলিভিশন কিনেছে। জি। তো এই একটা বড় প্রভাব। তোমরা যে সবাই এত উচ্চশিক্ষিত এবং মননশীল এবং অসম্ভব, মাহবুব আল যে সচিব, তার ক্লাসমেট হচ্ছে তোমার বড় ভাই, হ্যাঁ, হ্যাঁ। তার যে গুণগান, মানে মনে হয় না যে অন্য কেউ তার এত প্রিয়। জি। পাইলট স্কুলে খাবার নিয়ে গিয়ে মাহবুব আঙ্কেলের সাথে সে শেয়ার করতো, এবং সেজন্য তোমার মাও খাবার বেশি দিত। এ এটা ধরনের একটা চমৎকার পরিবেশ তোমার মা বাবার মধ্যে বোধহয় একই ধরনের একটা গুড জিনিস ছিল, যেটার প্রভাবে তোমাদের ভাইয়েরা সবাই, জিয়া অসামান্য, ডাব্লিউএসও তে আমার সাথে কাজ করলো, আমার বাসাতে অনেকদিন থেকেছি, অসামান্য এত নিরীহ ভালো। তোমার বড় দুইজন অসম্ভব, মানে এটা আমার মনে হয় যে তোমার বাবা মা দুইজনের মধ্যে বেশ কিছু ব্যাপার। প্রভাবটা কেমন তোমার? প্রভাব তো এটা খুবই একটা স্মরণীয় বিষয় যে আব্বা অনেক সাধনা করেছেন যে এই গ্রাম অঞ্চলে আমরা বসবাস করেও সব ভাই বোনকে তিনি উচ্চশিক্ষিত করেছেন। এবং মেন টার্গেটটা ছিল লেখাপড়া যাতে ক্ষতি না হয়। টিভির বিষয়টা যেটা, তার একটা চিন্তা ছিল যে টিভি বাড়িতে কিনলে ওটা টিভি দেখবে বা ইচ্ছা না করলেও দেখতে মন চাবে, নতুন একটা কৌতূহলী বিষয় ছিল, ওটা দেখার কারণে লেখাপড়ার ক্ষতি হবে, এরকম একটা চিন্তা থেকেই অনেকদিন টিভি কিনেনি। এবং আমাদের লেখাপড়ার দিকটাই তিনি বেশি খেয়াল করতেন। আর পরবর্তীতে ওই যে ক্লাবের কথা যেটা বলছো, আমরা বিকালে স্টেশনে যেতাম, হয়তো টিভিতে একটা তখন দেখার খুবই মানুষের উৎসুক ব্যাপার ছিল, সবাই একসাথে বন্ধু বান্ধব টিভি দেখা হয়তো। ও কারণে অনেক সময়
বাড়ি ফিরতে দেরি হতো, এগুলো লক্ষ্য করে অনেক দেরিতে আব্বা অবশ্য টিভি কিনেছিলেন, যে বাইরেই তো সময় বেশি নষ্ট হচ্ছে, তার চাইতে বাড়িতে থাকাই ভালো। তাহলে আমরা মিস করছি তোমাকে, তুমি যেহেতু অনেক ব্যস্ত থাকছো। তাহলে তোমার দৃষ্টিকোণটা আবার কেমন, যে তুমি আমাদের সাথে বা তোমার বন্ধুদের সাথে ভালো সময় করতে পারছো না? না, কোনো বন্ধুর সাথে দেখা হলে তখন সব বন্ধুর কথাই মনে হয়, বা ছোটবেলায় কি কি হয়েছে এগুলো মনে হয়। আর স্মৃতির বিষয়টা যেমন বলছিলে, স্কুলে আমরা সাইকেল নিয়ে যেতাম অনেক হুম হুম সময়, হুম। একসাথে সাইকেল নিয়ে যাওয়া হতো, তখন তো সাইকেলই বেশি বাহন ছিল। আর স্মৃতিতে আসে অন্যান্য বন্ধুদের কথাও আসে, বিভিন্ন এলাকায় গেলে এখন গণসংযোগে গিয়ে দেখা হয়, সেদিন বাকির সাথে দেখা হলো, তখন হুম। সব বন্ধুরই কথা খোঁজ খবর নেওয়া হয়, যে ও কেমন আছে, কোথায় আছে। তো মোটামুটি আমাদের ক্লাসমেট যারা সব ভালোই আছে মোটামুটি, তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আরো ভালো লাগতো। কিছু কিছু ক্লাসমেট আছে যারা একটু সমস্যার মধ্যেও আছে, সময় তাদের সাথেও দেখা হয় মাঝে মধ্যে। তো তোমার কিছু বক্তব্য থাকলে আমাদের দর্শককে বলো, যে রাজনৈতিক অঙ্গনে না, হোক আর। তোমার মাধ্যমে এবং দর্শক যারা দেখছে এবং দেখবে, বা তোমার আরো যে সমস্ত কর্মকাণ্ড আছে অনলাইনে, সেগুলির মাধ্যমেও আমি প্রথমত সবার কাছে দোয়া চাই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি একজন প্রার্থী, রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে। তা আমার প্রতীক তো দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, এই প্রতীকের জন্য ভোটও প্রার্থনা করছি, দোয়া সহযোগিতা যে যেভাবে পারে। আর আমি নির্বাচিত হলে আমার দলের বক্তব্য হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে, যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, সব মানুষ তার ন্যায্য বিচার পাবে, কেউ কোনো জুলুমের শিকার হবে না। এবং এলাকার উন্নয়নের জন্য আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি যে আমাদের এলাকায় ফসলের ন্যায্য মূল্য পাওয়াটা একটু রিস্ক থেকে যায়। কৃষকেরা উৎপাদন করে দেখা যায় যে তার বিক্রির সময় ওই উৎপাদন খরচই আসে না, অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে লাভবান হয়। তো যাতে করে সব ফসলেরই তারা ন্যায্য মূল্য পায়, সেই ব্যাপারটা আমরা দেখতে চাই। এবং কৃষক, কৃষি নির্ভর বাংলাদেশ, কৃষক যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকবে। এবং এই এলাকায় বেকার সমস্যাও অনেক প্রকট, সে কারণে আমরা বেকাররা যাতে কর্মসংস্থান হয়, আত্মকর্মসংস্থান এবং প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান, এবং আমরা মনে করি যারা বিদেশে যেতে চায় তারা বিদেশে, বাংলাদেশের তো অর্থনীতির চাকাটা রেমিটেন্সে কিন্তু অনেকটা সচল আছে। আমাদের যারা যুবক আছে, কর্মক্ষম, প্রশিক্ষণপ্রাপ্ত, শিক্ষিত, এরা বিদেশে অনেকে যেতে চায়, কিন্তু যাওয়ার প্রক্রিয়াটা জটিলতার কারণে তারা যেতে পারে না। সেই জটিল জায়গাটা আমরা সহজ করে দেওয়ার পরিকল্পনা রেখেছি, যাতে যারা বিদেশে যেতে চায় সহজে যেতে পারে। আবার অনেকে আছে বিদেশে যাওয়া পছন্দ করে না, এলাকায় যাতে কর্মসংস্থান পায়, তারা তাদের, যেমন ফ্রিল্যান্সিং একটা এখন একটা গুরুত্বপূর্ণ, এখানে অনেক আয় রোজগার ঘরে বসে করা যায়, কিন্তু এটার একটা ট্রেনিং দরকার, ইন্টারনেটের গতির দরকার। সে কারণে নেটের গতি বৃদ্ধি এলাকায়, এবং যুবক তরুণ তাদেরকে ট্রেনিং দিয়ে যাতে এখান থেকে তারা আয় রোজগার করতে পারে। এছাড়া অন্যান্য ব্যবসাও যেগুলো আছে, ব্যবসা করার জন্য যে পরিবেশ, চাঁদা মুক্ত বা বিভিন্ন দিক থেকে ব্যবসায়ীদের সহযোগিতা করা, যাতে তারা ব্যবসাও করতে পারে, ব্যবসার মধ্যে অনেক বরকত আল্লাহ রেখেছেন। এবং কৃষির বিষয়টা বর্তমানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে বর্ষার পরে পানিটা ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না, যে কারণে ফসল করার মতো জমিটা ফসলের উপযোগী হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে একটা ফসল করা যাচ্ছে না। এ কারণে যদি আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করি, নদীর সাথে কানেক্ট ক্যানেল করে দেওয়া যায়, তাহলে পানিটা দ্রুত নিষ্কাশন হলে ব্যাপকভাবে ফসল উৎপন্ন হবে, কৃষক লাভবান হবে, তার পরিবার লাভবান হবে। এবং আমাদের এই আসনটা চারঘাট বাঘা, সেই শাহপুর থেকে একেবারে চক্রাজাপুর পর্যন্ত দীর্ঘ নদী, পদ্মা নদীর তীরের সাইডগুলা, এখানে বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায়, নদী ভাঙ্গন, যেটা বড় বড় অবস্থা সৃষ্টি হয়, এবং অনেক কিছু ভেঙে গেছে গত বর্ষাতেও, এবার তো বর্ষা একটু বেশি ছিল। এগুলি বাঁধ তৈরি করা, কিছু বাঁধ হয়েছে,
কিন্তু সম্পূর্ণটা হয়নি, সম্পূর্ণটা করা দরকার। এবং চকরাজাপুর বলে একটা ইউনিয়ন আছে বাঘার উপজেলার মধ্যে, ওটা চরের ভিতরে। ওখানকার মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান কিছু আছে আরো দরকার, এবং ধর্মীয় প্রতিষ্ঠান দরকার। তারা যাতে মূল ভূখণ্ডে দ্রুত আসতে পারে সে কারণে ওখানে একটা ব্রিজ তাদের দীর্ঘদিনের দাবি। সেই ব্রিজটা হলে তারা সহজেই উপজেলায় এসে তাদের সেবা নিতে পারবে, বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারবে। সেখানকার জীবন মান উন্নয়নের জন্য ওখানে কাজ করা দরকার। এবং আমাদের যেই এই আসনটায় 3টা রেল স্টেশন আছে, সরদহ রেল স্টেশন, নন্দনগাছি, আড়ানি। এই স্টেশনগুলির সংস্কার দরকার। স্টেশনগুলি অনেক পুরানা, সংস্কার করে এখানে ইন্টারসিটি ট্রেন স্টপেজ দীর্ঘদিনের মানুষের দাবি আছে। এ ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে যাতে এখানে স্টপেজ হয়, লোকেরা সহজে আসতে পারে। এখানে তার বাসা, অথচ ট্রেনে নামতে হয় রাজশাহী শহরে গিয়ে। অনেক সময় ট্রেনটা রাতে আসে, সেখান থেকে বাড়িতে আসা কষ্ট হয়ে যায়। এই স্টপেজ আমরা করার জন্য এবং স্টেশন সংস্কার করার জন্য পরিকল্পনায় রয়েছে। এবং এখানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নয়ন দরকার, এখানে কিছু আছে ভালো, কিছু আছে একেবারেই দুর্বল অবস্থায়। সুষম উন্নয়ন যেটা, সেই সুষম উন্নয়নের দিকে আমরা নজর দিব। রাস্তাঘাট আছে, সেখানে অনেক রাস্তা ভেঙে গেছে যেগুলি সংস্কার দরকার। কিছু রাস্তা এখনো কাঁচা আছে যেগুলি পাকা হওয়া জরুরি। এগুলি আমরা সুষম উন্নয়নের দিকে মনোযোগ দিব। এবং ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মসজিদ আর মাদ্রাসা নয়, হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের যে মন্দিরের সংস্কার প্রয়োজন, সকল ধর্মেরই ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা চাই। সে ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে, যাতে এখানে অন্য ধর্মের লোকেরাও তারা শান্তিতে তাদের ধর্ম কর্ম করতে পারে, তারা বসবাস করতে পারে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে। কোনো ক্ষেত্রে যাতে তারা বৈষম্য বা নির্যাতনের শিকার না হয়। আমাদের ইউনিয়নে এখানে অনেক হিন্দু সম্প্রদায় বসবাস করেন, তাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। তারা আমার শুভাকাঙ্ক্ষী বলে আমার মনে হয়। তাদের কল্যাণে কাজ করতে পারলে আমাকেও ভালো লাগবে। আর বাংলাদেশ দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম একসাথে আমরা চলাফেরা, লেখাপড়া করি, চা খাই, গল্প করি, চাকরি করি। এরপরেও কখনো বিচ্ছিন্ন ঘটনা আমাদের এলাকায় না হলেও বিভিন্ন এলাকায় ঘটে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো তদন্ত ছাড়াই একটা কমেন্ট করে দেয় জামাত শিবির জড়িত। পরবর্তীতে ওটা তদন্ত করে দেখা যায় যে আসলে জামাত শিবির জড়িত নয়, বরং সেটা একটা সন্ত্রাসী গোষ্ঠী ওরকম দুর্ঘটনা করে, যেটা হিন্দু ভাইরাও কিন্তু বিশ্বাস করে না। এবং বিগত দিনে আমরা তাদের সাথে যোগাযোগ সম্প্রীতি বৃদ্ধি করার কারণে তাদের আস্থাটা আরো বাড়ছে যে জামাত আমাদের কখনো ক্ষতি করে নাই, তারা আমাদের জন্য উপকার করে। তাদের সেই ভুল ধারণাটা থাকলেও দূর হয়েছে। গত দিনে আমি তাদের একটি অনুষ্ঠান অষ্টবার গিয়েছিলাম, তো ওখানকার কয়েকজন হিন্দু ভাই বলছেন যে আপনাদের ব্যাপারে আমাদের ধারণা তো খারাপ ছিল, 5ই আগস্টের পরে আপনাদের যে ভূমিকা তাতে আমাদের ধারণা দূর হয়েছে, আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করছেন। আর আরেক ধর্মীয় অনুষ্ঠানে তো কাকতালীয় ভাবে তোমার সাথে দেখা হয়ে গেল, এবং তুমি ভিডিওটা অনেক প্রচার করেছো, অনেকেই সেটাকে খুব ভালোভাবে নিয়েছে। সব মিলিয়ে আমি চারঘাট বাঘা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সুখ শান্তি কল্যাণ কামনা করি, এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। একটা দৃষ্টিভঙ্গি আমি একটু আলোচনা করি যে দুইজন দোকানদার গল্প করে, আড্ডা মারে, তারপর যখন একজন খরিদ্দার আসে তখন দুইজনই টানাটানি করে। তো আমি বলতে চাচ্ছি যে বিএনপি হতে পারে, আবু সাইদ চাঁদ হতে পারে, দুই পার্টির, তুমি চাইবে তোমার দল, সে চাইবে তার দল, কিন্তু ভেতরে ভেতরে তোমাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকা কতটা জরুরি, বা দেশের উন্নয়নের জন্য বৈরিতা না করা, এই ধরনের কোনো ভাবনা? এখানে বৈরিতা বা শত্রুতা এরকম আমরা মনে করছি না। আমরা মনে করছি যে তিনি একজন বর্ষিয়ান বয়স্ক বয়োজ্যেষ্ঠ নেতা বড় দলের, তাকে আমি সম্মানের চোখেই দেখি। তবে ভোটের ক্ষেত্রে তো একটা প্রতিযোগিতার বিষয় আছে, শত্রুতা আমরা করতে চাই না। প্রতিযোগিতা, তিনি তার লাইনে চেষ্টা করবেন, আমি আমার লাইনে চেষ্টা করব। এবং বিগত রাজনৈতিক আন্দোলন সংগঠনে দীর্ঘ সময় তাদের সাথে আমরা কাজ করেছি, একসাথে উপজেলা পরিষদ নির্বাচন করেছিলাম,
উনি চেয়ারম্যানে, আমি ভাইস চেয়ারম্যানে। সেই সময় একসাথে আমরা ভোটের প্রচারণা করেছি, নির্বাচিত হওয়ার পরে একসাথে উপজেলা পরিষদে কাজ করেছি, পরবর্তীতেও আন্দোলন সংগ্রাম করেছি, মামলা কারাগারে একসাথে আমরা ছিলাম, কারাগারেও একসাথে থেকেছি, বা পরবর্তীতে কোর্টে মামলা হাজিরা ইত্যাদি বহু স্মৃতিময় জায়গা আছে। সেই সব সামনে রেখেও এখন যেহেতু নির্বাচন, তার লাইনে তিনি চেষ্টা করছেন, আমার লাইনে আমি চেষ্টা করছি। এখানে আমরা মনে করছি যে একটা প্রতিযোগিতা, কিন্তু তার সাথে আমার কোনো শত্রুতা বা বৈরিতা এরকম কিছু না। এবং তিনি আমাকে খুব স্নেহ করেন, ব্যক্তিগতভাবে আমাকে অনেক ভালো ব্যক্তি মনে করেন, ভালোবাসেন, আমার প্রতি তার অনেক আস্থাও আছে। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতার বিষয়, এখন একটা তো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভালোর ভালো আছে, ভালোর ভালো তোমাদের আছে। দুইজনের মধ্যে দুইজনই ভালো, কিন্তু কে বেশি ভালো আমি সেটা একটা বিবেচ্য আমি সেদিন বিষয়। টক শোতে এটা শুনেছিলাম যে একসময় ছিল যে দুইজনই খারাপ, যে কম খারাপ তাকে ভোট দাও। এখন আমরা মনে করছি যে দুইজনই ভালো, যে বেশি ভালো তাকে দাও। দুইজনই ভালো, একটা কম্পিটিশন থাকা উচিত, না কম্পিটিশন হলে থাকা আবার উচিত, উন্নয়নও হবে না। উন্নয়ন সে ভালো হবে কিছু না। করছে, তুমি আরো ভালো ভালো কিছু ভালো করলে, কিছু সে করার চেষ্টা একতলা করছে। বানাচ্ছে, তুমি দোতলা বানাচ্ছ, সে হ্যাঁ, তিনতলা বানাচ্ছে, তুমি চারতলা তিনিও বানাচ্ছ। মানুষের কল্যাণে কাজ করছেন, আমিও করছি। হ্যাঁ। মানে দেশের জনগণ তো আসলে চাই শান্তি, শৃঙ্খলা, মজা, হরতাল থাকবে না, তবে অশান্তি আমাদের থাকবে এই না। চারঘাট বাঘারি আসনটা অন্যান্য এলাকার চাইতে অনেক শান্তিপ্রিয় এখানকার মানুষ, এবং আমরা অনেক সম্প্রীতি নিয়ে এখানে বসবাস করি। বিভিন্ন জায়গায় খুবই একটা কি বলা না, এবার যায়। আসলে হিন্দুদের মধ্যে আমি খেয়াল করেছি যে জামাতের উপরে তাদের কোনো ধরনের নেগেটিভিটি কিছু দেখিনি। তারা মনে করেছে যে ওরা আমাদের স্বার্থ রক্ষা করতে চায়, ক্ষতি জি করতে চায় না, এরকমটাই দেখেছি। জি তো বোধহয় অনেক গল্প হলো, খুব ভালো লাগলো। এই সুযোগে আমার একটা হ্যাঁ, জমা আড্ডা হলো। ছোটবেলার সেই গল্পগুলো বেশি একটা আসলো না, কেন হলো যে তুমি একটা বড় জায়গায় কম্পিটিশন করতে যাচ্ছ। আগে একটু খোলামেলা, ইচড়ে পাকা, আননেসেসারি, অদরকারি, তুচ্ছ বিষয় নিয়ে বেশি আড্ডা হতো। হ্যাঁ, এই হ্যাঁ। সময়টা তোমার জন্য খুব ক্রুশাল। তোমাকে একটু শান্ত থাকা, কাজকর্ম বেশি করা, সারাদিন রাত মানুষের সেবা করার চেষ্টা, জনসংযোগ করা, নানান কাজের মধ্যে তুমি আছো। এর মধ্যে দিয়ে এত সময় তুমি দিয়েছো, আমি খুবই ভাল লাগলো যে, আর এই পরিবেশটা আমার খুবই পছন্দ। এরকম গ্রাম পাওয়া খুব বিরল, জি যে জি দুইটা গ্রামের মাঝখান দিয়ে গেছে এরকম সুন্দর জলধারা, যেটাকে আমরা হ্রদ বলতে পারি, লেক বলতে পারি, আমরা লোকালি এটাকে দহ বলি। এবং সেই জায়গায় যে রেল লাইন গেছে, রেল লাইনে ব্রিজ আছে, নৌকা চড়ে। তো আমার একটা যে হাফিজ বিশেষ দায়িত্বে থাকে এই দহে, তাহলে দহে কয়েকটা নৌকা আছে, তাহলে একটা নৌকায় যদি আমরা একটু বসে থেকে এই স্নিগ্ধ সূর্যের আলোতে আরেকদিন আমরা বসতে পারি কিনা, এবং ব্রিজের ওই পারে যদি আমরা বসি, তাহলে সূর্যের আলোটা ফেভারেবল পাওয়া যাবে, তাতে ব্রিজ পাওয়া যাবে, এই দহটা পাওয়া যাবে, ওই অংশটা পাওয়া যাবে। আর আমাদের পিছনে 16 ডিগ্রি কলেজ দেখা যাচ্ছে, এই জি। পাশটা হলো ইউনিয়ন পরিষদ, এই পাশে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, একটা চমৎকার জায়গা। এখানে বালিকা বিদ্যালয় আছে। বালিকা বিদ্যালয় পিছনে হ্যাঁ, আছে, মানে সবকিছু মিলিয়ে একটা অসাধারণ কিছু। তা আমার মনে হয় যে সব থেকে পছন্দ হলো যে একটা নৌকাতে আমরা একদিন একটু যদি গল্প শোনাই, আড্ডা হ্যাঁ, দিই, জনগণকে একটু আশ্বস্ত করা যে আমরা, আমাদের জামাত বা তুমি তাদের পাশে আছো, তাদের ভয় নাই, তারা টেনশন মুক্ত থাকুক, তুমি তাদের পিছনে, তাদের সাথে আছো, জি। তাদের কল্যাণ, তাদের বিপদ আপদে তুমি পাশে দাঁড়াতে পারো, সেই আশ্বস্ততা আবার আমরা হয়তো সেই ভিডিওতে দেখতে পারি। না, মাহমুদ ভাইয়ের যে বিষয়টা বলেছিলেন, দুইবার টাচ করেছো, আমি একটু ওটা স্মরণ করতে চাই। উনি তো অনেক সিনিয়র আমার ক্ষেত্রে, আমি অনেক শ্রদ্ধা করে তাকে চলতাম, কিন্তু বিগত সময়ে এই গত নভেম্বরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, খুবই চমৎকার একটা পরিবেশে জায়গায়। তো তিনি ওই স্কুল জীবনের কথাগুলি আমাকে গল্প করলেন আর কি। গল্পগুলি আমার জানা ছিল না, যেটা তুমি বলছিলে ভাইয়ের সাথে তার যে হৃদ্যতা। বলছে তোমার বড় ভাই ছোট ভাই দুইজনে আমার বন্ধু। মানে অতিথি হ্যাঁ, পরায়ণতায় এক খুবই, নম্বর তোমার মানে। দুই ভাই বন্ধু, এবং তোমাদের পরিবারের এবং সাথে এটা তোমার আমাদের মায়ের সম্পর্ক। একটা ব্যাপার আছে যে সে ইচ্ছা করে, আঙ্কেল বলছে যে বাকির কাছে সবসময় বেশি খাবার থাকতো, হ্যাঁ, সে আর আমি খেতাম, এবং খাবার দেখে আমি বুঝতাম যে তার মা হয়তো ইচ্ছা করে বেশি দেয়, যে তার ছেলেটা একা খাবে না। না ওই বিষয়টা তো উনি আবার এতদিন পরেও তিনি বলেছেন, যেহেতু রিটার্নে চলে যাবে এতদিন পরে বলছেন, আবার বলছেন যে তোমাদের জমিতে পটল হতো, সেই পটলের ভাজি নিয়ে যেত ইত্যাদি। তো
তো এমনিতে উনি খুবই তো একটা মানবিক মানুষ, আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং তার কাছ থেকে দোয়াও চেয়েছি, এবং মা অসুস্থ জেনে তিনি মায়ের জন্য দোয়া করেছেন। তোমার মায়ের ব্যাপারে আমরা একটু বলি যে আঙ্কেল আমরা তো গেলাম, তুমি হ্যাঁ, তোমার মায়ের সাথে যে মশকরা করলে, হ্যাঁ, রসিকতা করলে, হাসি, হ্যাঁ, সেটা আঙ্কেলকে আমরা আলোচনায় এনেছি যে নাজবুল যে চমৎকার মায়ের সাথে যেভাবে কথা বলতে হয়, হ্যাঁ, হ্যাঁ, এবং সেই কথাতে যে তোমার মা এরকম একটা বিছানায় পড়ে আছে, সেই রকম মুমূর্ষু একজন ব্যক্তি, মুমূর্ষু, হ্যাঁ, সেও দেখছি যে তোমার কথাতে হাসছে। মানে তুমি শুধু সেবাই করছো না, হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি তার মনের যে একটা মানসিক একটা চাহিদা, শান্তি নিয়ে মানসিক আসা। যে শান্তি, তো এই জিনিসগুলো আমাকে খুব মুগ্ধ করেছে। আর সবথেকে বড় কথা হলো যে তুমি আমার ক্লাসমেট, যে কারণে আমি অনেক বেশি তোমাকে দেখতে পেয়েছি। কোনো জি, ধরনের খারাপ কিছু কোনো সময় তো মনে পড়তে পারতো, এরকম হয়নি। অনেকের সাথে হয় যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো, কিন্তু খারাপের কখনো আমি ওইরকম গন্ধ পাইনি। তা আশা করা যায় তুমি যদি নির্বাচিত হও, হয়তো জনগণ অনেক ভালো কিছু পাবে, আমরা সে আশা করছি। এই জি, পর্যন্তই তাহলে। আচ্ছা, আরেকদিন দহে আমরা নৌকাতে একটু কথা বলবো। জি, এই তো দর্শক, দেখা হবে, নাজমুলের আচ্ছা, সাথে কথা ধন্যবাদ হবে। সবাইকে, ভালো থাকবেন, আমাদের দুইজনের জন্য সবার কাছে দোয়া চাই। উনি আমার হ্যাঁ, একেবারে সেই রকম বন্ধু। আর তোমাদের বাড়িতে গিয়ে